নমস্কার। আজকে সকালবেলা সব থেকে বড় খবর হলো কাল রাতে কালিয়াচকে যে 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়েছিল সেই ঘটনায় সুপ্রিম কোর্ট আজকে চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই যে বিচারকদের ঘেরাও করে রাখা এবং তাদের গাড়িতে ইটপাটকেল ছোড়া, এটা বেসিক্যালি আদালত এবং বিচার ব্যবস্থার উপরেই আঘাত। সুতরাং এই আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যের মুখ্য সচিব, ডিজি, স্থানীয় জেলাশাসক, পুলিশ সুপার সবাইকে শোকজ করা হয়েছে এবং সবাইকে বলা হয়েছে যে 6 তারিখ শুনানিতে তারা যেন ভার্চুয়ালি উপস্থিত থাকেন। তো এটা একটা কড়া পদক্ষেপ। শুধু এইটুকুনি সুপ্রিম কোর্ট বলেনি, সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে গোটা ঘটনা সেটা সিবিআই এবং এনআইএ কে দিয়ে তদন্ত করতে হবে। তার মানে রাজ্য পুলিশের উপরেও কিন্তু এই ঘটনার তদন্তে কোনো রকম আস্থা জানায়নি সুপ্রিম কোর্ট। যেটা ভোটের আগে এই যে এসআইআর প্রসেস চলছে সেটার উপরে, সেটা নিয়ে এবং সেটাকে ঘিরে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা নিয়ে একটা সুপ্রিম কোর্টের চরম একটা পর্যবেক্ষণ বলে মনে করা যেতে পারে। আমরা আজকে দুপুরবেলা এই নিয়েই আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন রফিকুল জামাদার, আমাদের সাংবাদিক। রফিকের কাছ থেকে আমরা জানতে চাইবো যে গতকাল কালিয়াচকে এক্স্যাক্টলি কি হয়েছিল। শঙ্করদা, ইতিমধ্যে সবাই জেনে গেছেন গতকাল রাত 12টা পর্যন্ত যে ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে তা কিন্তু অনেককেই ভাবাচ্ছে। এই জন্যই ভাবাচ্ছে যে যেহেতু এই জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন এসআইআরের, সেখানে বেশ কিছু মানুষ অর্থাৎ যারা এই তালিকা থেকে বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছেন, তারা সেখানে গিয়ে প্রথমে বিক্ষোভ করতে শুরু করেন এবং সেই বিক্ষোভের মধ্যে পড়ে যান 7 জন বিচারক এবং এই 7 জন বিচারকের মধ্যে 3 জন মহিলা ছিলেন এবং সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ করা হয়, তাদেরকে ঘিরে রাখা হয় এবং পরবর্তী সময় পুলিশ চেষ্টা করে তাদেরকে বের করার জন্য, কিন্তু বের করতে পারেননি। রাত 12টা পর্যন্ত এই একইভাবে বিক্ষোভ চলছিল। পরবর্তী সময় বিষয়টা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, এ রাজ্যের সিএস ডিজি তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন রাত্রেবেলা প্রধান বিচারপতির বাড়িতে এবং পরবর্তী সময় নির্দেশ দেওয়া হয় যে কোনো মূল্যে, যে কোনোভাবে ওই বিচারকদের কিন্তু সেখান থেকে বের করতে হবে। আমরা দেখলাম 12টার ঠিক পর এই বিচারকদের কিন্তু তোমার উদ্ধার করা হলো, কিন্তু উদ্ধার করার পর যেটা পরবর্তী সময় যেটা দেখা গেল, যখন তারা গাড়ি নিয়ে বেরোচ্ছেন সেখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে গাড়ি লক্ষ্য করে এবং এই ঘটনা দেখে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে, যেমনটা তুমি বললে, যে এই যে ঘটনা ঘটছে এ কিন্তু মানা যায় না। এই ঘটনা ঘটা মানে একেবারে সরাসরি মানে বিচার ব্যবস্থার উপরে কিন্তু আঘাত করা। এবারে যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে অমিত শাহর প্ল্যান রয়েছে এবং অমিত শাহ এবং হায়দ্রাবাদ থেকে একজন উড়ে এসে এখানে এই ঘটনা ঘটাচ্ছেন। তার কারণ একটাই, যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন যাতে জারি করা যায়। আমার তোমার কাছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করছেন, যেভাবে ঘটনা ঘটছে একের পর এক, সেদিকে কি যেতে পারে এই বাংলায়? না, দেখো, যদি কমপ্লিট ল অ্যান্ড অর্ডারের ব্রেকডাউন হয়, যেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে, এবং সুপ্রিম কোর্টের যে আজকে যে ইন্টারিম অর্ডার, যে নির্দেশ, সেইখানে একটা লাইন লেখা আছে পরিষ্কার যে কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট। সেখানে রাজ্যের আইনজীবী কপিল সিবাল আপত্তি করেন। তিনি বলেন যে মহামান্য বিচারপতি, আজকে এটা সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলি। তো সেখানে আজকে কপিল সিবাল বলেন যে কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট, রাজ্যের পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা বলা মনে হচ্ছে না ঠিক হবে। এবং কারণ হচ্ছে যে এটা একটি বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন ঘটনা যেটা মালদার কালিয়াচকে ঘটেছে। সুতরাং সেইটার বিচারে গোটা স্টেটে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেটা বলা যায় না। যদিও ইলেকশন কমিশনের যে আইনজীবী দামা শেষাদ্রি, উনি বলেন যে না, এটা একদম নগ্ন সত্য যে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেটাকেই বহাল রাখা হোক। যদিও বিচারপতি জয়মাল্য বাগচি যে না, ওই ফ্রেমিংটা আমরা একবার বিবেচনা করে দেখব। এখন তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এইটা রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে কিনা। দেখো, এখনো পশ্চিমবঙ্গে এই এসআইআর এর প্রসেস শেষ হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি স্ক্রুটিনি এখনো চলছে, যেটা করছেন বিচারকরা। তারপরে ট্রাইব্যুনালেরও শুনানির একটা সময় আছে।
এইবারে যদি কালিয়াচকের ঘটনার সংক্রমণ ঘটে এবং বিক্ষিপ্তভাবে শুধু নয়, গোটা রাজ্যে যদি কালিয়াচকের মতো ঘটনা ঘটতে শুরু করে, তাহলে সুপ্রিম কোর্ট কি অবস্থান নেবে, তাহলে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবে সেটা আমাদের জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা একটা পলিটিক্যাল পারপাসে বলেছেন, এবং তৃণমূলের চেষ্টা যেটা হচ্ছে সেই চেষ্টাটা হলো যে এসআইআর এর প্রসেসে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোটারের নাম বাদ গেছে, এবং তার মধ্যে অনেকেই হচ্ছে যে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যে যাদের ভোটাধিকার, যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে প্রকৃতপক্ষে, যাদের ডকুমেন্ট দেয়নি ইত্যাদি প্রভৃতি। তো এই যে সংখ্যালঘু ভোটটাকে কমপ্লিট একটা পোলারাইজ করার চেষ্টা, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা। তো সেইটারই একটা ডেমনস্ট্রেশন কালকে হয়তো দেখা গেছে ওখানে, এবং এই ঘটনাকে সামনে রেখে যে সংখ্যালঘুরা বিপন্ন, এসআইআর এর জন্য মুসলিমরা বিপন্ন, এইটা বলে একটা পোলারাইজেশনের চেষ্টা তৃণমূল করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওখানে হায়দ্রাবাদ থেকে উড়ে এসে যার কথা বলেছেন এবং অমিত শাহকে করেছেন, সেটাও হচ্ছে যে বেসিক্যালি এই পোলারাইজেশনের কৌশলেরই একটা অঙ্গ। কিন্তু যতদূর যায় ইনসিডেন্টের পার্ট, এই ইনসিডেন্টের পার্ট নিয়ে আজকে সুপ্রিম কোর্টে খুব ব্রিফ একটা শুনানি হয়েছে। সেই শুনানি তো প্রথমেই প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেছেন যে কি হয়েছে আপনারা জানেন। এখন কি ঘটেছে সেটা রাজ্যের দুই আইনজীবীর পক্ষেও খুব একটা স্বস্তির বা খুব একটা কমফোর্টের জায়গা নয়। এখানেই শঙ্করদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি জানতামই না যে আজকে সকালবেলা এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে, যদি জানতাম তাহলে আমার আইনজীবীদের আমরা ব্রিফ করে দিতে পারতাম। না, এটা তো সুপ্রিম কোর্টে তো এসআইআর এর প্রসেস নিয়ে লাগাতার শুনানি চলছে, আর সুপ্রিম কোর্ট কালকে যে ঘটনাটা ঘটেছে, এবং মনে রাখতে হবে রফিক, কালকে যে বিচারকদের 7 জন বিচারককে ঘেরাও করে রাখা হয়েছে, এই বিচারকদের পাঠিয়েছেন কে? সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারক নিয়োগ করা হয়েছে। যখন সুপ্রিম কোর্ট কোনো বিচারক নিয়োগ করে, জুডিশিয়াল অফিসার নিয়োগ করে স্ক্রুটিনি করাচ্ছে, তো রেসপন্সিবিলিটি লাইজ উইথ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টও তো দেখবে যে তাদের বিচারকদের ওখানে সুরক্ষা বহাল আছে কিনা। তো সুপ্রিম কোর্ট হ্যাজ এভরি রাইট টু ইন্টারভেন। তো সেই জন্য আজকে সুপ্রিম কোর্টে এটা নিয়ে বিষয়টা তোলে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে তো এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের। আজকে সকালবেলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি একটি নোট পাঠান সুপ্রিম কোর্টে, এবং তার ভিত্তিতেই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি আজকে বলেন যে কি ঘটেছে আপনারা দেখেছেন, এটা তো কোনোভাবে বরদাস্ত করা যায় না। এই যে জুডিশিয়াল অফিসার যাদেরকে নিচে তলায় কাজ করতে পাঠানো হয়েছে, তারা এক্সটেন্ডেড হ্যান্ড, প্রসারিত হাত সুপ্রিম কোর্টে, তারা প্রসারিত হাত, এক্সটেন্ডেড হ্যান্ড অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য জুডিশিয়ারি। তাদের উপরে আক্রমণ মানে জুডিশিয়ারির উপরে আক্রমণ। তুমি বললে সুরক্ষার কথা, আজকে সুপ্রিম কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল, মানে সকালবেলা যে শুনানিতে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স দিতে হবে। শুধু তাই নয়, কোনো বিচারক যদি মনে করেন যে তার বাড়িতে বা পরিবারে আঘাত আসতে পারে, সেখানে গন্ডগোল হতে পারে, তার বাড়ির নিরাপত্তা দিতে হবে সেন্ট্রাল ফোর্সকে বা রাজ্য পুলিশকে। তাহলে সুপ্রিম কোর্ট কি এটা দিয়ে বুঝিয়ে দিল যে এই বিচারকরা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, মালদার মতো যদি ঘটনা ঘটে সুপ্রিম কোর্ট এর পরবর্তী সময় আরো কড়া পদক্ষেপ করতে পারে? 100%। আজকে তো যে সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে যে রাজ্যের ডিজি, সিএস, ওই জেলার ডিএম, এসপি সবাইকে তো শোকজ করা হয়েছে। একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে আসছে রফিক, সেটা হচ্ছে যে কালকে চিফ সেক্রেটারিকে ফোন করে পাওয়া যায়নি একটা দীর্ঘ সময়। এবার আজকে মেনকা গুরুস্বামী এবং রাজ্যের আইনজীবী কপিল সিবাল তারা একটা কথা বারবার বলেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী তিনিও বলেন যে এই যে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি এদের বা ডিএমএসপি এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন, এ তো রাজ্য সরকারের অ্যাপয়েন্ট করেনি। ফলে রেসপন্সিবিলিটি হচ্ছে ইলেকশন কমিশনের, রেসপন্সিবিলিটি রাজ্যের নয়, এই আর্গুমেন্ট হয়। কিন্তু সেই আর্গুমেন্টকে সুপ্রিম কোর্ট খুব একটা নিতে চায়নি। আমি দেখলাম না যে সুপ্রিম কোর্ট মেনকা গুরুস্বামী বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই আর্গুমেন্টকে খুব যে গুরুত্ব দিলেন সেটা নয়। শুধুমাত্র কপিল সিবাল যে কথাটা বলেছেন যে কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট, সেই লাইনটিকে বিবেচনা করার ব্যাপারে ফাইনাল যে রায় সেটাতে রাখবেন কি রাখবেন না সেটা বিবেচনা করার ব্যাপারে একটা জয়মাল্য বাগচি, বিচারপতি জয়মাল্য বাগচি তিনি আশ্বাস দিয়েছেন। আমার শেষের দিকে একদম শঙ্করদা, ইতিমধ্যেই আমরা জানি 49 লক্ষ সামথিং মানুষের এই যে আন্ডার অ্যাডজুডিকেশন সেটা নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা, এবং
গতকাল আরও একটি তালিকা বেরিয়েছে এবং সূত্রের খবর সেখানে প্রায় 2 লাখ ভোটারের নাম বেরিয়েছে এবং সেখানেও কিন্তু 45% বাদ চলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে টোটাল 40 লাখ মতো যে ভোটারদের নাম বেরিয়েছে সাপ্লিমেন্টারিতে, সেখান থেকে বাদ চলে গেছে 18 লাখ সামথিং, প্রায় 19 লাখ। এই যে যত সময় এগোচ্ছে, যত মানুষের নাম বাদ চলে যাচ্ছে, মালদার মতো ঘটনা কি আরও ঘটতে পারে বলে তুমি আশঙ্কা করছো? দেখো, নাম বাদ গেছে বেশি কোথায়? মালদা, মুর্শিদাবাদ, সাউথ 24, মানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই নাম বেশি একদম বাদ গেছে। ঠিক। তো আজকে যদি আমি যে কথাটা বললাম, মালদার মতো ঘটনার যদি সংক্রমণ ঘটতে থাকে, তাহলে ল অ্যান্ড অর্ডার সেই পরিস্থিতিতে ভোটটা করানো একটা ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, তাই না? তো সেইখানে সুপ্রিম কোর্ট, যেহেতু গোটা বিষয়টাই সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট ঘটনাটাকে কিভাবে দেখবে, সেই পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোট নেওয়ার মতো গণতান্ত্রিক প্রক্রিয়া করানো সম্ভব কিনা সেটা দেখবে। ইলেকশন কমিশনকে যাইতে পারে যে ইলেকশন কমিশনে কি প্রিপেয়ারনেস আছে। দেখো, এইবার ফার্স্ট ফেজে ইলেকশনে 2400 কোম্পানি মোতায়েন করা হচ্ছে, ইনস্পাইট অফ ডিপ্লয়িং দ্য ফোর্স। কালকে তো ওই ঘটনাটা ঘটেছে মালদাতে, কালিয়াচকেও তো সেন্ট্রাল ফোর্স ছিল, যদিও এটা লোকালাইজড একটা ল অ্যান্ড অর্ডারের ইস্যু, সেখানে লোকাল থানা, লোকাল পুলিশের একটা ইনভলভমেন্ট আছে। তারা কিভাবে ব্যাপারটাকে দেখেছে, তারা কেন প্রিকশনারি স্টেপ নেয়নি, এই কোশ্চেনগুলো উঠবে। এখন এইটা যদি বিক্ষিপ্তভাবে না ঘটে, যদি একটা সামগ্রিকভাবে ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, তাহলে সুপ্রিম কোর্টকেই দেখতে হবে যে বিচার করবে। ঠিক। আমি এটা বলতে বলতে আমার একটা প্রশ্ন মনে এলো, আমি তোমার থেকে জানতে চাইবো। কিন্তু একটা কথা আমি বলতে পারি, পশ্চিমবঙ্গে যদি এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে, যদি, আমি হাইপোথেটিক্যাল বলছি, এটা কতটা বলা সমীচীন আমি জানি না, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো মামলাটা চলছে, সুপ্রিম কোর্টের মামলাটি চলছে, কিন্তু আমি পলিটিক্যালি বলতে চাই, যদি আজকে এই ধরনের পরিস্থিতি অ্যারাইজ করে যে পশ্চিমবঙ্গে এই ধরনের বিক্ষিপ্ত অশান্তির কারণে একটা ধারাবাহিক অশান্তির কারণে একটা রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হলো, সেটা আমার মনে হয় না শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের জন্য খুব বেশি সুখকর হবে। কারণ একবার যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেটা 10 দিন, 15 দিন বা 1 মাসের জন্য হবে না, সেটা অন্তত 4 মাস বা 5 মাস বা 6 মাসের জন্য হবে। এই 5 মাস বা 6 মাসের জন্য যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষে পরিস্থিতিটা কতটা সুখকর হবে আমার স্ট্রং ডাউট আছে। কিন্তু আমার জানার রয়েছে যে যদি রাষ্ট্রপতি শাসন করে ভোট হয়, নতুন সরকার গড়ার পরেও কি রাষ্ট্রপতি শাসন থাকে? এটা না, এই তুমি যেরকম বললে। না, নতুন সরকার কেন গঠন হবে? কারণ হচ্ছে যে এখন তো ভোটটাই তার মানে হবে না। যদি আমি বলছি রাষ্ট্রপতি শাসন করা হলো, রাষ্ট্রপতি শাসন করে ভোটটা হলো, হ্যাঁ, তারপর তো আবার শেষ। রাষ্ট্রপতি শাসন করে যখনই ভোটটা হলো, নির্বাচিত সরকার হলো, ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন শেষ। রাইট। আমি যেটা বলছিলাম শঙ্করদা, এটা হচ্ছে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এপ্রিল মাসের 2 তারিখে। 23 তারিখ প্রথম দফার ভোট বাংলায়। 21 দিন বাকি আছে। 21 দিন বাকি রয়েছে। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে ঠিকঠাক কাজ করা কিন্তু শুরু হয়নি। অনেক রকম সমস্যা রয়েছে একটা সেট আপ রেডি করতে গিয়ে। অনেকে বলছেন যে জেনুইন ভোটার যারা বাদ চলে গেছেন, ডিলিট হয়ে গেছেন, যাদের পাসপোর্ট রয়েছে, যাদের অন্যান্য ডকুমেন্টস রয়েছে, পেনশন পেপার রয়েছে, তাদেরকে বাদ রেখে ভোট করা যায় না। তাহলে কি শেষ পর্যন্ত সময়ে ভোটটা হবে? এই প্রশ্ন কালকে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছেন যে যাদের যে যোগ্য ভোটারের নাম বাদ গেল, তাদের যে চিরতরে ভোটাধিকার চলে গেল এরকম নয়, তারা এবারে ভোটটা হতে দিতে পারবেন না, কিন্তু তাদের ভোটাধিকার যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে, তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটুকুনি বুঝছি, সেটা হচ্ছে যে যাদের ভোটাধিকার বাদ গেছে এবং ট্রাইব্যুনালে গিয়েও নিষ্পত্তি হবে না ভোট গ্রহণের আগে, তারা এবারে ভোট দিতে পারবেন না, কিন্তু ভোট আটকাবে না। কিন্তু এরকম ভাবে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কাউকে বঞ্চিত করা যায়? সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, এটা তো সুপ্রিম কোর্টের ব্যাখ্যা। এবং এই গোটা প্রসেসটার মধ্যে তো অনেকগুলো স্তর রয়েছে এবং সেখানে কিছু মানুষের ব্যর্থতা রয়েছে, কিছু যে ভোটার তাদের ঠিকঠাকভাবে ডকুমেন্ট জমা দিতে পেরেছেন কি পারেননি, সেই কোয়েশ্চেনগুলো রয়েছে। তো কিন্তু তার জন্য যে ভোটটা আটকাবে না, সেটা মোটামুটিভাবে গতকালের শুনানিতে স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখার বিষয় যে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আগামী দিনে এরকম মালদার মতো ঘটনা আর ঘটে কিনা, নাকি কড়া হাতে রাজ্য প্রশাসন এবং ইলেকশন কমিশন এর পদক্ষেপ করে। আজ এই পর্যন্ত। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।